আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, যেখানে তুমি তোমার পছন্দের একটি কলেজ এবং সেই কলেজের আন্ডারে পছন্দের ক্রমানুসারে কতগুলো সাবজেক্টে আবেদন করবে। এখন তুমি তোমার পছন্দের সাবজেক্ট বা কলেজ পাবে কিনা তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। তাই পছন্দের সাবজেক্ট এবং কলেজ পেতে গেলে তোমাকে অবশ্যই হতে হবে কৌশলী। যদি কৌশল অবলম্বন না করো তাহলে চান্স প্রায় অসম্ভব। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোনো একটি সাবজেক্ট বা কলেজ পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে এবং কিভাবে তুমি সেই কৌশল অবলম্বন করতে পারো। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে মেধা তালিকা প্রস্তুত করে সে বিষয়ে তোমাকে পুঙ্খানুপুঙ্খ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই তথ্যগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার কয়েক ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। প্রথমেই জানিয়ে দিব কোনো একটি সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে। তোমার পছন্দের সাবজেক্ট তুমি পাবে কিনা তা প্রথমত নির্ভর করছে তুমি নিজের গ্রুপে আবেদন করেছো নাকি গ্রুপ পরিবর্তন আবেদন করেছো সেটার উপর। তুমি যদি নিজের বিভাগে আবেদন করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার আসন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। উদাহরণ হিসাবে বলছি, ধরো তুমি একজন মানবিকের শিক্ষার্থী আর তুমি যদি তোমার চয়েস লিস্টে প্রথমেই মানবিকের সাবজেক্টগুলো দিয়ে থাকো, যেমন বাংলা, ইংরেজি এগুলো যদি দিয়ে থাকো, সেখানে তোমার আসন পাওয়ার সম্ভাবনা 70%। কেননা মানবিকের শিক্ষার্থীদের জন্য মানবিকের সাবজেক্টে 70% আসন বরাদ্দ থাকে আর 30% বরাদ্দ থাকে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। তেমন ভাবে তুমি যদি একজন বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো আর বাণিজ্যের সাবজেক্টগুলো প্রথমেই তুমি তোমার চয়েস লিস্টে দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা 90%। কেননা বাণিজ্য বিভাগে বাণিজ্য সাবজেক্টের জন্য 90% সিট বরাদ্দ থাকে এবং 10% সিট বরাদ্দ থাকে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক তেমনি ভাবে বিজ্ঞান বিভাগের অধিকাংশ সাবজেক্টেই কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 100% সিট বরাদ্দ থাকে। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে বিজ্ঞান বিভাগে আবেদন করো সেখানে আসন পাওয়ার সম্ভাবনা বেশি, তবে গ্রুপ পরিবর্তন করে যদি আবেদন করো সেখানে কিন্তু সম্ভাবনা কিছুটা কমে যাবে। তবে বিজ্ঞান বিভাগের আরো কিছু সাবজেক্ট রয়েছে যেখানে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারে, যেমন মনোবিজ্ঞান সাবজেক্টে। সেখানে সায়েন্সের পাশাপাশি আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে ফ্যাক্টরটি কাজ করে সেটি হচ্ছে কতটি আসনের বিপরীতে তুমি আবেদন করেছো। অর্থাৎ তুমি যেই সাবজেক্টটিতে আবেদন করেছো সেই সাবজেক্টে ওই কলেজে কতটি আসন বরাদ্দ রয়েছে এটি তুমি কিভাবে জানবে? যখন তুমি আবেদন করবে তোমার সাবজেক্টের পাশেই কিন্তু মোট আসন সংখ্যা লেখা থাকে। সেক্ষেত্রে তুমি যেই সাবজেক্টটিতে আবেদন করলে সেখানে যদি ওই কলেজে অনেক বেশি আসন থাকে তোমার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ওই সাবজেক্টটিতে পাওয়ার। অথবা তুমি যেই সাবজেক্টটিতে আবেদন করেছো তার আসন সংখ্যা যদি কম হয় তাহলে সেখানে অনেক বেশি কম্পিটিশন হবে, অনেক ক্ষেত্রে তুমি সাবজেক্টটি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটি নাও পেতে পারো। সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তৃতীয় যেই ফ্যাক্টরটি কাজ করে সেটি হচ্ছে তুমি সরকারি না বেসরকারি কলেজে আবেদন করেছো। তুমি যদি সরকারি কলেজে যে সাবজেক্টে আবেদন করেছো সেখানে সরকারি কলেজগুলোতে শিক্ষার্থীদের অনেক বেশি চাপ থাকে, কেননা সবাই সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চায়। সেক্ষেত্রে সরকারি কলেজগুলোতে তুমি যদি আবেদন করে থাকো ওই সাবজেক্ট সেখানে আসন পাওয়ার সম্ভাবনা একটু কমে যাবে তীব্র প্রতিযোগিতার কারণে। অন্যদিকে তুমি যদি বেসরকারি কলেজের যে সাবজেক্টটিতে আবেদন করেছো সেখানে অবশ্যই কম্পিটিশন কম হবে, সেক্ষেত্রে তোমার সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। এ তো গেল সাবজেক্ট পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে। এখন তুমি যেই কলেজে আবেদন করেছো সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে কিনা, অর্থাৎ তোমার ফার্স্ট যে চয়েসটি কলেজ সেই কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু ফ্যাক্টর কাজ করে থাকে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জেলা ভিত্তিক সরকারি কলেজ, দ্বিতীয়টি হচ্ছে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, তৃতীয়টি হচ্ছে জেলা ভিত্তিক বেসরকারি কলেজ, উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ। সো এখানে আমরা যে ক্রাইটেরিয়াটা দিচ্ছি যে সবচেয়ে বেশি চাপ থাকে শিক্ষার্থীদের অথবা পছন্দের শীর্ষে থাকে হচ্ছে জেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে, এরপরে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, এরপর জেলা ভিত্তিক বেসরকারি কলেজ, এরপর উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ। এখন তুমি তোমার জিপিএ অনুযায়ী যদি কাঙ্ক্ষিত কলেজে তুমি আবেদন করতে পারো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার কলেজটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কত জিপিএ নিয়ে কোন কলেজে আবেদন করা যেতে পারে অথবা কলেজটি পাওয়া যেতে পারে তার একটা আইডিয়া দিচ্ছি। এটা শতভাগ বলা সম্ভব না, তোমাদের একটু বোঝার সুবিধার জন্য।
যারা জেলাভিত্তিক সরকারি কলেজগুলোতে 8.5 থেকে 9 পয়েন্টে বা তার অধিক জিপিএ নিয়ে আবেদন করেছে তাদের সেই কলেজটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া যারা উপজেলা ভিত্তিক সরকারি কলেজে 7.5 থেকে 8 পয়েন্ট বা তার অধিক নিয়ে আবেদন করেছে তাদের সেই কলেজটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা জেলাভিত্তিক বেসরকারি কলেজে 7 থেকে 8 এই পয়েন্টের মধ্যে আবেদন করেছে তাদের সম্ভাবনা অনেক বেশি। এছাড়া যারা উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে 6.5 থেকে 7 পয়েন্ট এর মধ্যে আবেদন করেছে তাদের সম্ভাবনা অনেক বেশি থাকবে। পরিশেষে যেই কথাটা বলতে চাই, সরকারি কলেজগুলোতে কিন্তু তীব্র প্রতিযোগিতা থাকায় জেলা এবং উপজেলা উভয় পর্যায়ে শিক্ষার্থীদের আসন পেতে বেশ বেগ পেতে হয়। তাই তোমার জিপিএটা কেমন সেটা মাথায় রেখেই তোমার সাবজেক্ট এবং কলেজ সিলেক্ট করা উচিত। যদি তুমি তোমার জিপিএ বুঝে তোমার সাবজেক্ট এবং কলেজ সিলেক্ট করতে পারো সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অথবা তুমি যদি তোমার ভুল জিপিএ নিয়ে ভুল কলেজে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে হয়তো আরো কিছু দিন সাফার করতে হবে অথবা আরো একটু বেগ পেতে হবে চান্স পাওয়ার ক্ষেত্রে। এই তো গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটি সাবজেক্ট অথবা কোনো একটি কলেজ পাওয়ার সম্ভাবনা কতটুকু তার কিসের উপর নির্ভর করছে। এ পর্যায়ে জানিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটি কলেজ কিভাবে তাদের শিক্ষার্থীদের বাছাই করে থাকে। প্রতিটি কলেজের জন্য কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট তৈরি করা হবে। এখন সেই মেরিট লিস্টটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়? এটি মূলত 3টি ধাপে মূলত কোনো একটি শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। প্রথমত যে শিক্ষার্থীর জিপিএ বেশি তাকে সুযোগ দেওয়া হয়। যেমন উদাহরণ হিসেবে দেখছো এখানে 2 জন শিক্ষার্থীর এসএসসির জিপিএ 5 থাকলেও একজন শিক্ষার্থীর এসএসসিতে জিপিএ 5 অন্যটাতে 4.8 রয়েছে। তো সেই ক্ষেত্রে টোটাল জিপিএটা নেওয়া হয় এসএসসির 40% এবং এইচএসসির 60%। সো এখানে এসএসসির 40% নিয়ে 5 এসে পেয়েছে 2 এবং এইচএসসি 60% নিয়ে 3, মোট 5 পয়েন্ট। আর সেক্ষেত্রে অপরজন শিক্ষার্থী কিন্তু পেয়েছে 4.88। তো সেই ক্ষেত্রে প্রথম শিক্ষার্থী এগিয়ে থাকলো, জিপিএটা যার বেশি তাকে এগিয়ে রাখা হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। যদি এমন হয় যে 2 জন শিক্ষার্থীর জিপিএটা সমান, এই ক্ষেত্রে দেখা হয় এসএসসি এবং এইচএসসির মোট নম্বর। তবে এখানেও কিন্তু এসএসসির 40% এবং এইচএসসির 60% নিয়ে দেখা হয় কোন শিক্ষার্থীর মোট নম্বর বেশি তাকে সুযোগ দেওয়া হয়। তৃতীয়ত যদি জিপিও সমান হয়, মোট নম্বরও সমান হয়, তখন দেখা হয় শিক্ষার্থীর বয়স, যার বয়স কম তাকে সুযোগ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ 18 বছর একজন 18 বছর 2 মাস। সেই ক্ষেত্রে যার 18 বছর তাকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। এই তো গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা কিভাবে প্রস্তুত করা হয়। এ পর্যায়ে জানিয়ে দিব যে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলগুলো প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় মূলত 3টি ধাপে, যার মধ্যে একটি হচ্ছে প্রথম মেধা তালিকা। যারা জিপিএ এবং অন্যান্য বিষয়গুলো মিলিয়ে এগিয়ে থাকবে তাদের প্রথম মেধা তালিকায় স্থান দেওয়া হবে। যদি তোমার প্রথম মেধা তালিকায় না হয় সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। কয়েকদিন পরে দ্বিতীয় আরেকটি মেধা তালিকা প্রকাশ করা হয় এবং তার সাথে প্রথম মেধা তালিকায় যারা যে সাবজেক্টটি পেয়েছিল যদি তার মাইগ্রেশন হয়, অর্থাৎ সামনের কোনো সাবজেক্টে তাকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা হয়, অর্থাৎ সামনের কোনো সাবজেক্টে যদি আসন খালি থাকে তার পছন্দের তালিকার, তাহলে সেই ক্ষেত্রে তার মাইগ্রেশন হবে দ্বিতীয় মেধা তালিকার সাথে সাথে। এবং তৃতীয়ত কোটার মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশন। যারা কোটায় আবেদন করেছো তাদের কিন্তু কোটার মেধা তালিকা তৃতীয় ধাপে প্রকাশ করা হবে। কোটা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি, মূলত একটি সাবজেক্টে মূলত সর্বোচ্চ 5টি কোটাধারী সিট থাকে এবং একটি কলেজে সর্বোচ্চ 25টি কোটাধারী সিট থাকে, যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 3টি কোটা, একটি সাবজেক্টের জন্য আদিবাসীর 1টি কোটা এবং প্রতিবন্ধীর 1টি কোটা, মোট 5টি কোটা। এবং কোন একটি কলেজে মোট মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 15টি কোটা, আদিবাসীদের জন্য 7টি কোটা এবং প্রতিবন্ধীর জন্য 3টি কোটা, মোট 25টি থাকবে। এই হচ্ছে কোটার তালিকা যারা কোটায় আবেদন করেছে। এখন যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোনো মেধা তালিকায় চান্স হবে না তাদের জন্য রয়েছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপ হচ্ছে ছাড়পত্র। তুমি প্রথমে যেই কলেজে আবেদন করেছো সেই কলেজ থেকে ছাড় নিয়ে অর্থাৎ মুক্তি নিয়ে তুমি আরো অন্য 5টি কলেজে অন্যান্য সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। যদি তোমার ওই 5টি কলেজে না হয় তুমি দ্বিতীয় ধাপে দ্বিতীয় রিলিজ স্লিপে আরো 5টি কলেজে আবেদন করতে পারবে। এছাড়া যদি সেটাতেও না হয় এবার উপাচার্যের কথা অনুযায়ী তৃতীয় আরেকটি রিলিজ স্লিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা অনেক শিক্ষার্থী কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং পরীক্ষা দিয়ে যদি চলে যায় তখন সেই ক্ষেত্রে তৃতীয় আরেকটি রিলিজ স্লিপের মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সো এই ছিল আজকের পুরো প্রক্রিয়াটি, যেখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে তুমি একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কলেজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মেধা তালিকা
কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে রেজাল্ট দেওয়া হয়, সম্পূর্ণ বিষয়টি। আর যে সকল শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা এই বিষয়টি জানে না, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিও। এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।